6511TH এই কোড, পেপার কোড, সেই পেপারের একটা অংশ, সেটাকে মোটামুটি ভাবে আমি ফলো করছি। এর বাইরে কিংবা এর বাইরে আমি যাব না আর কি, সেটাকে মোটামুটি ফলো করে আমি বলার চেষ্টা করব। তো আমাদের সিলেবাসটা এরকম আছে যে সেটিং আপ অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর মেনি ইলেকট্রন অ্যাটমস, ব্র্যাকেটে লেখা আছে হিলিয়াম লিথিয়াম, তারপরে লেখা আছে নিড ফর অ্যাপ্রক্সিমেশন মেথড, যেটা পুরো সিলেবাসটাই পড়ছি আমি, এবং তারপরে লেখা আছে স্টেটমেন্ট অফ ভেরিয়েশন থিওরেম অ্যান্ড অ্যাপ্লিকেশন টু সিম্পল সিস্টেমস, পার্টিকেল ইন এ বক্স, হারমোনিক অসিলেটর, হাইড্রোজেন অ্যাটম। কিন্তু আমি এই বলার সময় আমি এই এটাকে একটু জাস্ট একটু রিশাফল করে আমি প্রথমে একটু ভেরিয়েশন থিওরেমের সম্বন্ধে বলবো। ভেরিয়েশন থিওরেমটা কেন, মানে ভেরিয়েশনাল মেথড এবং তার অ্যাসোসিয়েটেড ভেরিয়েশন থিওরেমটা কেন আমাদের কাছে ইউজফুল এবং কোন কোন ক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করতে পারি সেটা একটু দেখাবো। তারপরে আমরা ওই সেটিং আপ অফ শ্রোডিঞ্জার ইকুয়েশনটা দেখবো, যে হিলিয়াম আর লিথিয়াম শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কিভাবে লিখতে হয়, বেসিক্যালি হ্যামিল্টনিয়ানটা কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখবো, এবং সেখানে কেন অ্যাপ্রক্সিমেশনটা আসছে এবং কোন টার্মটা তার জন্য রেসপন্সিবল, এবং সেটা অ্যাপ্রক্সিমেশন এবং সেখানে ভেরিয়েশনটা অ্যাপ্লাই করে আমরা কি দেখতে পাচ্ছি। এবং ফাইনালি আমি দু একটা প্রবলেম একটু করে রেখেছি স্লাইডে, সেটা দেখাবো, আর 3টে প্রবলেম অ্যাজ এন এক্সারসাইজ দেখাবো। এটা আমার প্ল্যান, মানে এইভাবে আমি যাব। তো প্রথমে আমরা এরকম ভাবে ভাবতে পারি যে আমরা যখন কোয়ান্টাম মেকানিক্স শুরু করি পড়াশোনা করা, তো আমাদের প্রথমে পড়ানো হয় সিলেবাস অনুযায়ী যে তার কোয়ান্টাম মেকানিক্স একটা বেসিক ব্যাকগ্রাউন্ড পড়ানো হয় যে কোয়ান্টাম লো, এবং প্রথম সেখানে আমরা ওই ব্ল্যাক বডি রেডিয়েশন, র্যালে জিন্স ইকুয়েশন, প্ল্যাঙ্কস ডিস্ট্রিবিউশন ফর্মুলা, তারপর তারপরে এই ফটোইলেকট্রিক এফেক্ট, কম্পটন এফেক্ট ইত্যাদি ইত্যাদি পড়ে পড়ে আমরা পস্টুলেটস গুলো পড়ি, 1 2 3 4 5 এরকম পস্টুলেটস গুলো পড়ি। সেখানে পস্টুলেটস গুলো পড়ার সময় কনসেপ্ট অফ স্টেট, কনসেপ্ট অফ অপারেটর, কমিউটেটর ইত্যাদি যাবতীয় কোয়ান্টাম মেকানিক্স করার জন্য যে অস্ত্রশস্ত্র দরকার আমাদের, সেগুলো আমরা শিখি, এবং তারপরে আমরা সেগুলোকে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করে বলতে আমরা বিএসসি অনার্সের সিলেবাসে আমরা পার্টিকেল ইন এ বক্স করি, তারপরে শ্রোডিঞ্জার হারমোনিক অসিলেটর করি, সিম্পল হারমোনিক অসিলেটর 1 ডাইমেনশন করি, তারপরে আমরা রিজিড রোটেটর করি, হাইড্রোজেন অ্যাটম করি। মোটামুটি এটা আমরা অ্যাপ্লিকেশন করি, মানে আমরা পস্টুলেটস গুলো শেখার পর সেগুলোকে আমরা অ্যাপ্লাই করে সিস্টেম থেকে তার রেজাল্ট গুলো বার করে সেখান থেকে মোটামুটি ভাবে অ্যানালাইজ করার চেষ্টা করি। সিলেবাসে এইটা করে থাকি। কিন্তু যেটা আমার যেটা যে কারণে ভেরিয়েশন মেথড বা অ্যাপ্রক্সিমেশন আসে, তার মূল কারণ হলো শ্রোডিঞ্জার ইকুয়েশন, যেটাকে আমরা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন বলছি, যেটা কেমিস্ট্রিতে আমরা সলভ করি, যে এইচ আই ইকুয়ালস টু ইসাই যেটাকে আমরা বলে থাকি, সেই শ্রোডিঞ্জার ইকুয়েশন গুলো কিন্তু এই যে পার্টিকেল ইন এ বক্স কিংবা হাইড্রোজেন অ্যাটম, রিজিড রোটেটর, এগুলোর জন্য এক্স্যাক্টলি সলভেবল। কিন্তু আনফর্চুনেটলি বেশিরভাগ ক্ষেত্রেই সিস্টেমের কমপ্লেক্সিটির জন্য হোক বা অন্য কোনো কারণে হোক, এক্সাক্ট সলিউশন অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন সব ক্ষেত্রে আমরা পাই না। মানে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, যেখান থেকে আমরা স্টেটস গুলো, স্টেশনারি স্টেটস এবং এনার্জি গুলো বার করার ব্যবস্থা থাকে, সেগুলো আমরা সব সিস্টেমের জন্য বার করতে পারি না। তো সে সমস্ত ক্ষেত্রে আমাদের অ্যাপ্রক্সিমেশন অ্যাডপ্ট করতে হয়। তো আমি অ্যাপ্রক্সিমেশন ধরনের হতে পারে। একটা হলো অ্যাপ্রক্সিমেশন ইন দ্য মডেল, মানে যে মডেলটা ধরে আমরা সলভ করব, সেই মডেলের মধ্যে কোনো অ্যাপ্রক্সিমেশন দিয়ে সেটাকে অ্যানালিটিক্যালি সলভ করা, বা অ্যাপ্রক্সিমেশন ইন দ্য মেথড। এই অ্যাপ্রক্সিমেশন ইন দ্য মেথডের মধ্যেই একটা হলো ভেরিয়েশনাল মেথড, যেটাকে আমরা আজকে একটু বলবো ভেরিয়েশনাল মেথড। তো এবার আরেকটা অ্যাপ্রক্সিমেশন টেকনিক আছে, যেটাকে বলে পার্টারবেশন মেথড, পার্টারবেশন থিওরি। সেটা একদমই আমাদের সিলেবাসে, সেটা আমি বলবো না, কিন্তু আমরা এইটুকু বলবো যে পার্টারবেশন যেখানে অ্যাপ্লিকেবল হয় না, বা পার্টারবেটিভ ট্রিটমেন্ট যেখানে করা যায় না, সেক্ষেত্রেও আমাদের এই ভেরিয়েশন মেথড যেটা কিনা আমরা সিলেবাস অনুসারে পড়বো, সেটা অ্যাপ্লিকেবল হয়। সেটা কোষে তার কিছু অ্যাপ্রক্সিমেট স্টেটস এবং এনার্জিস বের করা যায়। তো কোন ক্ষেত্রে পার্টারবেটিভ ট্রিটমেন্ট অ্যাপ্লিকেবল হয় না?
না, পার্টাবিলিটি ট্রিটমেন্টে সাধারণত হ্যামিল্টনিয়ানের মানে টোটাল এনার্জি অপারেটর যেটা হ্যামিল্টনিয়ানের দুটো পার্ট থাকে। একটা পার্ট হলো এক্স্যাক্টলি সলভেবল পার্ট, যেটাকে আমি এইচ আই ইকুয়াল টু ইসাই ফর্মে লিখে সলভ করতে পারি। আর আরেকটা যে পার্টটাকে আমরা পার্টারবেশন ধরি, সেটা একটা ছোট একটা পার্ট ধরা হয়, সেই জন্যই পার্টারবেশন বলা হয়। কিন্তু এই যে স্প্লিটিংটা, এই যে এইচ ইজ ইকুয়াল টু এইচ নট প্লাস এইচ প্রাইম, এইচ নটটা যদি এক্স্যাক্টলি সলভেবল কোনো পার্ট হয় আর এইচটা যদি টোটাল হ্যামিল্টনিয়ান হয়, এই যে স্প্লিটিংটা, এই স্প্লিটিংটা যে সমস্ত সিস্টেমের জন্য খুব ক্লিয়ারলি ডিফাইন নয় কিংবা করা তো, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু ভেরিয়েশনাল মেথডটা খুব ইউজফুল। এবং আমরা এও দেখবো যে ভেরিয়েশনাল মেথড দিয়ে আমরা গ্রাউন্ড স্টেটটা খুব ভালোভাবে বার করতে পারি, খুব সাকসেসফুলি অনেকটা বার করতে পারি। এটাকে র্যালে-রিডস মেথডও বলা হয়। তো আমরা কি করব ভেরিয়েশনাল মেথডে, তার রেসিপিটা কি সেটাকে যদি বুঝতে হয়, তাহলে আমরা ভেরিয়েশনাল মেথডে যেটা আমরা করব, আমরা কিন্তু এইচ আই ইজ ইকুয়াল টু ইসাই এই শ্রোডিঞ্জার ইকুয়েশন বা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করব না। রাদার আমরা এই সাই মানে আমরা সাইটাতে এক্স্যাক্টলি জানা নেই, কারণ সাইটা আমরা সলভ করতে পারিনি, তো ওয়েভ ফাংশনটা জানা নেই, তাহলে ওয়েভ ফাংশনটাকে একটা গেস ওয়েভ ফাংশন কিংবা ট্রায়াল ওয়েভ ফাংশন আমরা আগে থেকে ধরে নেব। সে ধরবো কি করে সেটা আমাদের ফিজিক্যাল সিস্টেম বা বলে দেবে যে কিভাবে সেটাকে চুজ করতে হবে। তো আমরা একটা সাই ধরবো এবং সাইয়ের মধ্যে কিছু অ্যাডজাস্টেবল প্যারামিটারস থাকবে, সেটা এক বা একের অধিকও থাকতে পারে। এবার অ্যাডজাস্টেবল প্যারামিটারস থাকার পরে আমরা সেখান থেকে হ্যামিল্টনিয়ানের যে এক্সপেকটেশন ভ্যালু মানে এনার্জি বেসিক্যালি, সেটা বার করব বাই দিস ফর্মুলা, যে এইচ ক্যাপ অ্যাভারেজ ইজ ইন্টিগ্রাল ডি টাউ সাই স্টার এইচ ক্যাপ সাই বাই ডি টাউ সাই স্টার সাই। এই নিচের ডিনোমিনেটরটা থাকতেও পারে নাও থাকতে পারে, যদি সাইটাকে নর্মালাইজড একটা স্টেট ধরে নেওয়া হয়, কোনো ফাংশনটাকে নর্মালাইজ আগের থেকে করে নেওয়া হয়, তাহলে এটা না লিখলেও হয়। এবং এইটা বার করার পর এই আচ্ছা, এই যে এই এইচ ক্যাপ অ্যাভারেজ যে এক্সপেকটেশন ভ্যালুর এই যে রিলেশনটাকে, এটাকে অনেক বইতে ভেরিয়েশনাল ইন্টিগ্রাল লেখা হয় বলে আমি দেখেছি, ভেরিয়েশনাল ইন্টিগ্রাল বলা হয়। এবং এই এইচটা বার কর, এই এইচ অ্যাভারেজটা বার করার পর এই এইচ অ্যাভারেজের ডেল অফ এইচ অ্যাভারেজ ইকুয়ালস টু 0, মানে যেটাকে ভেরিয়েশনাল ইকুয়েশন বলছি আমি, সেইটা ধরে আমি কিন্তু এইচ ক্যাপ অ্যাভারেজটাকে মিনিমাইজ করব। মিনিমাইজ করে আমি আসলে আমার গ্রাউন্ড স্টেটের কাছে পৌঁছাবার চেষ্টা করব, এটাই আমার মূল কথা। তাহলে আমি আরেকবার একটু বলছি যে আমার যে সমস্ত সিস্টেম মোটামুটিভাবে এক্স্যাক্টলি সলভেবল নয়, সেগুলোকে সলভ করার জন্য ওয়ান অফ দ্য টেকনিক্স ইজ ভেরিয়েশনাল মেথড, আরেকটা আছে পার্টারবেটিভ ট্রিটমেন্ট, যেটা বিয়ন্ড দ্য স্কোপ অফ আওয়ার প্রেজেন্ট সিলেবাস। সেই ভেরিয়েশনাল মেথডে আমরা কি করব না, আমরা এইচ আই ইজ ইকুয়াল টু ইসাই এরকম শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করতে পারছি না, কিন্তু তৎসত্ত্বেও আমরা একটা ট্রায়াল ফাংশন কিংবা গেস ওয়েভ ফাংশনকে ধরে নেব সাই, যার মধ্যে কোনো অ্যাডজাস্টেবল প্যারামিটার থাকবে, সেটা এক কিংবা একের অধিক অ্যাডজাস্টেবল প্যারামিটার থাকতে পারে আলফা, আমি এখানে আলফা লিখেছি, এবং সেখান থেকে আমি একটা ভেরিয়েশনাল ইন্টিগ্রালের মাধ্যমে এই এইচ ক্যাপ অ্যাভারেজটা বার করব, এবং তার ডেল এইচ ক্যাপ অ্যাভারেজ ইকুয়ালস টু 0, যেটাকে ভেরিয়েশনাল ইকুয়েশন সেট করে সেখান থেকে এইচ ক্যাপ অ্যাভারেজটাকে মিনিমাইজ করব, যাতে কিনা আমি গ্রাউন্ড একটা এনার্জিতে রিচ করতে পারি। তাহলে আমি যদি এরকম করে বলি যে এইচ ক্যাপ অ্যাভারেজটাকে যদি আমি ই বলি, তাহলে একটা থিওরেম বলা হচ্ছে ভেরিয়েশন থিওরেম। সেই থিওরেমের মূল বক্তব্য হলো যে এই ইটা, যেটাকে আমি ভেরিয়েশনাল ইন্টিগ্রাল দিয়ে বের করেছি, এবং ভেরিয়েশন ইন্টিগ্রালটা কোত্থেকে বের করেছি না, আরবিট্রারি ট্রায়াল ফাংশন সাই, যেটাকে আমি ধরে নিয়েছি সিস্টেমকে দেখে শুনে, সেই সাইকে দিয়ে আমি একটা ই বার করেছি। ইটা বেসিক্যালি এইচ ক্যাপ অ্যাভারেজ, সেই ইটা হবে greater than equal to E naught, where E naught is the exact ground state energy. এটাকে বইপত্রে বলা থাকে আপার বাউন্ড, এটাকে আপার বাউন্ড বলা হয়, এই ঘটনাটাকে বলা হয় যে এটা হলো ই নটের আপার বাউন্ড। তার মানে আমার ভেরিয়েশন থিওরেমে, ভেরিয়েশনাল প্রিন্সিপালে আমি সাই ধরছি একটা ট্রায়াল ফাংশন, সেখান থেকে আমি এইচ ক্যাপ অ্যাভারেজ কিংবা ই বার করছি, এবং
এটা দেখানো যায়, এবং সেটা আমি পরের স্লাইডেই দেখাচ্ছি, যে ইটা গ্রেটার দ্যান ইকুয়াল টু ই নট, ওয়্যার ই নট ইজ দ্য গ্রাউন্ড স্টেট এনার্জি। এটাকে ভেরিয়েশন থিওরেম বলা হচ্ছে। এবার ভেরিয়েশন থিওরেমের যে প্রমাণটা সেটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। সেটা এরকম যে আমি তো সাইটাকে একটা আরবিট্রারি ফাংশন, সেই সাইটাকে একটা আরবিট্রারি ফাংশন, এবং আমি সিস্টেমকে দেখে শুনে সাইটাকে চুজ করেছি। তো এনি আরবিট্রারি ফাংশন কোনো একটা কমপ্লিট অর্থোনর্মাল সেটের রেসপেক্টে এক্সপান্ড করে লেখা যায়। তো সেরকম করেই লেখা হলো প্রথমে ফাই এনটা একটা কমপ্লিট অর্থোনর্মাল সেট বা অর্থোনর্মাল বেসিস যা বলা হয় সেটা। এবং তাহলে সাই কেট, আমি ব্র্যাকেট নোটেশনে লিখছি এখানে, সাই কেট ইকুয়ালস টু সাম ওভার এন এ এন ফাই এন কেট। এই এন গুলো আমার কন্ট্রিবিউটিং কোফিশিয়েন্ট, এবং এটা কোয়ান্টাম মেকানিক্সের খুব পস্টুলেটসই বলা হয় যে দ্য কোফিশিয়েন্টস আর ইন জেনারেল কমপ্লেক্স। এইবার এবং এই ফাই এন গুলো কিন্তু আমার জানা আর কি, বিফোর হ্যান্ড জানা। এবং তাহলে এইচ ফাই এন ইজ ই এন ফাই এন। এই যে এটা এই যে ফাই এন এর যে আইগেন স্টেটস গুলো, মানে আইগেন এনার্জিস গুলো, সেগুলোও আমার জানা। এবং যেহেতু এটা কমপ্লিট অর্থোনর্মাল সেটের মতো একটা ব্যাপার, তাহলে ফাই এন ফাই এম মানে ব্রা ভেক্টর ফাই এন কেট ভেক্টর ফাই এন, এইটা দ্যাট ইজ ইকুয়াল টু ডেল এন এম ক্রনিকার ডেল্টা, মানে এন ইকুয়াল টু এম হলে এটা 1 হবে, আর এন না হলে এটা 0 হবে। এবং এই কন্ট্রিবিউটিং যে কোএফিসিয়েন্ট গুলো, তার একটা ইন্টারপ্রিটেশন হলো যে এগুলোর যে স্কোয়ার মডিউলাস গুলো হচ্ছে সেই স্টেটের সিস্টেমকে পাওয়ার প্রবাবিলিটি। তাহলে প্রবাবিলিটি যোগ করলে 1 হয়, এবং এটা ইজিলি দেখানো যায় যে সাম ওভার কে এ কে স্কোয়ার এ কে মডিউলাস স্কোয়ার ইকুয়াল টু 1, এটা প্রবাবিলিটি থেকে আসে। এইবার আমি তাহলে আমি ধরে নিয়েছি যে সাইটা আমার নর্মালাইজড ফাংশন। তাহলে এইচ ক্যাপ অ্যাভারেজ, যেটাকে আমি আগে ই বলছিলাম, এই এইচ ক্যাপ অ্যাভারেজ মানে সাই এইচ সাই, মানে এইচটা দুটো সাই এর মধ্যে স্যান্ডউইচড হয়ে থাকবে। তাহলে আমি ওই দুটো সাইকে এক্সপান্ড ফাই এর টার্মস এক্সপান্ড করে লিখেছি, মানে ফাই এন গুলোর টার্মস এক্সপান্ড করে লিখেছি। আমি দুটো ইন্ডেক্স ইউজ করেছি, যে কেটেরটা লেখার সময় এল, ব্রা ভেক্টরটা লেখার সময় কে ইন্ডেক্স ইউজ করেছি। যেহেতু ব্রা ভেক্টরটা লেখার সময় কে ইন্ডেক্স ইউজ করেছি, তাই তার কন্ট্রিবিউটিং কোএফিসিয়েন্ট গুলোকে এ কে স্টার দিয়েছি। এবং এই এইচ ফাই এলটা আবার ইএল ফাই এল, আমি এখানে ইএল ফাই এল, এইচ ফাই এলটা আমার ইএল ফাই এল। তাহলে আমি এটা অপারেটটা করিয়ে দিচ্ছি, এইচ ফাইলের ওপর অপারেট করাচ্ছি, তাহলে ইএলটা বাইরে আসবে। তাহলে আমার থাকবে হলো এ কে স্টার এ এল ইএল, এখান থেকে আসবে। এবং আমি একটা সাম তুলে দিতে পারবো। সাম যদি একটা তুলে দিই এই ক্রনিকার ডেল্টাটাকে ইউজ করে, তাহলে আমি একটা সাম তুলে দেবো, একটা সাম পড়ে থাকবে। তো আমি এল এর সামটা তুলে দিয়েছি, কে এর সামটা পড়ে আছে। সো ইট হ্যাজ কাম আউট অ্যাজ সাম ওভার কে এ কে মডুলাস স্কোয়ার। এইবার আমি করলাম কি, দুদিক থেকে এই এইচ ক্যাপ অ্যাভারেজটাকে লিখলাম যে সাম ওভার কে এ কে মডুলাস স্কোয়ার ই কে। এবার দুদিক থেকে আমি ই নট, যেটা আমার এক্স্যাক্ট গ্রাউন্ড স্টেট এনার্জি যাকে বলতে চলেছি আমি, সেইটাকে বিয়োগ করে দিচ্ছি। বিয়োগ করলাম দুদিক থেকে। তো বাঁ দিক থেকে বিয়োগটা তো সোজা, বাঁ দিক থেকে বোঝা গেল, বাঁ দিক থেকে সিম্পল বিয়োগ করে দিয়েছি। ডান দিক থেকেও বিয়োগটা একই হয়েছে, কিন্তু ডান দিক থেকে বিয়োগটা ই জিরোর সাথে একটা সাম ওভার কে একে মডুলাস স্কোয়ার গুণ করে লিখেছি। একে মডুলাস স্কোয়ার সাম ওভার কে ইজ 1, এটা আমি আগের স্লাইডে দেখিয়েছি, কারণ প্রবাবিলিটি কনসেপ্ট দেখিয়েছি। এবার তো কে যখন 0, কে যখন ইকুয়াল টু 0, তখন তো ই জিরো মাইনাস ই জিরো, এই ব্র্যাকেটের ভেতরের টার্মটা ই জিরো মাইনাস ই জিরো হয়ে যাবে, সেটা 0ই হবে। কিন্তু কে যখন 0-র চাইতে বেশি, কেটা তো রানিং ইন্ডেক্স, কেটা যখন 0-র চাইতে বেশি, তো ই কে মাইনাস ই জিরো ইজ অলওয়েজ পজিটিভ যখন কেটা যখন 0-র চাইতে বেশি। তাহলে এই যে গোটা জিনিসটা, যে এইচ ক্যাপ অ্যাভারেজ মাইনাস ই নট, এটা আইদার 0 অথবা পজিটিভ। সো position to say that H cap average is greater than equal to E naught, যেটাকে বইপত্রে আপার বাউন্ডের কথা বলা হয়।
এটাকেই ভেরিয়েশন থিওরেম বলি। এবং আমি বইতে পড়েছি যে দিস, তাই জন্য লিখলাম এখানে যে দিস প্রপার্টি কনস্টিটিউটস দ্য বেসিস অফ দ্য র্যালে-রিচ ভেরিয়েশনাল মেথড। তাহলে আমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেল যে আমরা এক্স্যাক্টলি সলভেবল সিস্টেমের সাই একটা গেস করব, সেই গেস সাই থেকে আমরা এইচ ক্যাপ অ্যাভারেজ বার করব, এবং এইচ ক্যাপ অ্যাভারেজটা হবে আসলে গ্রেটার দ্যান ইকুয়াল টু ই নট, যেখানে ই নটটা আমার এক্স্যাক্ট গ্রাউন্ড স্টেট এনার্জি অফ দ্য না। তো এইটা এইটা আমি একটা ইকুইভ্যালেন্স দেখাবার চেষ্টা করেছি যে কেন ভেরিয়েশন মেথডটা এরকম করে করা হলো। এইটা আমি বইতে পেয়েছি, এক্স্যাক্টলি সিলেবাসে হয়তো এক্সপ্লিসিটলি লেখা নেই, কিন্তু আমি বইতে পেলাম, আমার বেশ ভালো লাগলো দেখে, সেটা আমি আমার মতো করে এখানে একটু বলার চেষ্টা করছি। তো মানে আমি এখানে দেখাবো এই স্লাইডটার মাধ্যমে যে আমি ভেরিয়েশন মেথড যে করছি সেটা আমার শ্রোডিঞ্জার ইকুয়েশনকে রিপ্রোডিউস করে দিচ্ছে কোনো না কোনো ভাবে। তো কি করে না, আমার ইটা হলো ই ইজ ইকুয়াল টু সাই এইচ সাই বাই সাই সাই, আমি ব্র্যাকেট নোটেশনে লিখলাম যদি এরকম ভাবে ইটাকে ডিফাইন করি, মানে ইটাই ইজ বেসিক্যালি এক্সপেকটেশন ভ্যালু অফ মাই হ্যামিল্টনিয়ান অপারেটর। তো আমি এটাকে ক্রস মাল্টিপ্লাই করলাম, তাহলে ই সাই সাই উইল বিকাম সাই এইচ ক্যাপ সাই করলাম। এইবার এই পুরো ইকুয়েশনটার ই সাই সাই ইজ ইকুয়াল টু এইচ সাই এইচ ক্যাপ সাই, এটার একটা ডেল নিলাম, ডিফারেন্সিয়াল নিলাম। তাহলে আমার বাঁ দিকে তিনটে জিনিস আছে, ই আছে, ব্রা সাই আছে, আর কেট সাই আছে। তাহলে প্রত্যেকটারই ডেল আলাদা করে নেব। তাহলে আই শুড রাইট ডেল ই ডেল সাই সাই প্লাস ই সাই ডেল সাই। অ্যান্ড এবার ডান দিকটা করছি, তাহলে ইকুয়াল টু লিখছি ডেল সাই এইচ ক্যাপ সাই প্লাস সাই এইচ ডেল সাই, এরকম করে লিখছি। এবার এইচটা তো আমার জানা, এইচটা তো আমার জানা, ওই জন্য এইচ এর কোনো ডেল পার্ট আসছে না। এইবার আমি যে ভেরিয়েশনাল ইকুয়েশনটা বলেছিলাম যে ডেল অফ এইচ ক্যাপ অ্যাভারেজ ইকুয়ালস টু 0, যেটা আমি দেখিয়েছিলাম আগে, এইচ ক্যাপ অ্যাভারেজ বা এখানে যেটাকে আমি ই বলছি সেটাকে সেটা ইকুয়াল টু 0 পুট করছি আমি। তো পুট করলে আমার যে এই টার্মটা যে ডেল ই সাই সাই, এই টার্মটা 0 হয়ে যাচ্ছে। তাহলে আমার পড়ে থাকছে কি না, ই ডেল সাই সাই প্লাস ই সাই ডেল সাই ইকুয়ালস টু ডেল সাই এইচ ক্যাপ সাই প্লাস সাই এইচ ক্যাপ ডেল সাই। এবার এটাকে একটু যদি রিঅ্যারেঞ্জ করা যায়, ডান দিকেরটা বাঁ দিকে, মানে ডান দিক থেকে 0 করে লিখি যদি আমি, তাহলে আমি পাবো ডেল সাই এইচ ক্যাপ মাইনাস ই সাই প্লাস সাই এইচ ক্যাপ মাইনাস ই ডেল সাই। এইবার বলা কোয়ান্টাম মেকানিক্সে বলা হয় যে কোয়ান্টাম মেকানিক্যাল স্টেটস গুলো সেগুলো ইন জেনারেল কমপ্লেক্স। তাহলে সাইটা মানে সাই কমপ্লেক্স হয়। অনির্বাণ, হ্যাঁ স্যার। এই লাইন থেকে ওই লাইনে কি করে গেলি একটু ধীরে সুস্থে টার্মগুলো দেখিয়ে বল। ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনটা কি করে গেলি একটু রিপিট কর স্লোলি। আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা স্যার, এখানে এই যে ই, এটা প্রথমে তো ক্রস মাল্টিপ্লাই করলাম, ই ইকুয়ালস টু সাই এইচ সাই ইকুয়ালস টু সাই সাই বাই সাই সাই, এটা হচ্ছে এক্সপেকটেশন ভ্যালু অফ দ্য হ্যামিল্টনিয়ান। এটাকে আমি ক্রস মাল্টিপ্লাই করলাম, মানে এই সাই সাইটা বাঁ দিকে তুলে দিলাম। তাহলে আমার পেলাম আমি ই সাই সাই ইকুয়ালস টু সাই এইচ ক্যাপ সাই, এইটুকু পেলাম। এইবার এইটা ডিফারেন্সিয়াল নিচ্ছি আমি, মানে ডি নিচ্ছি একদম, মানে যদি সোজা কথায় বলা হয় ডি নিচ্ছি। তার ডিফারেন্সিয়াল নিলে তাহলে আমার ওই যে তিনটে টার্ম আছে, তো আমার তিনটে ফাংশন আছে, আমার সাই আছে আর কেট সাই আছে, তাহলে তিনটেরই ডি আলাদা আলাদা করে নিতে হবে। যখন একটা ডি নেব তখন বাকিগুলোর কনস্ট্যান্ট করে লিখবো, যেমন করে ছোটবেলায় করতাম আমরা, ডিফারেন্সিয়েশন করতাম, ঠিক সে একই নিয়মে। তাহলে ই সাই সাই, তাহলে ই প্রথমে ই এর যখন আমি ডেরিভেটিভ নিলাম, ডিফারেন্সিয়াল নিলাম, তার ডেল ই সাই সাই লিখলাম। এবার তারপরে নিচ্ছি ব্রা সাই, যেটা তার ডিফারেন্সিয়াল নিচ্ছি, তাহলে ই ডেল সাই সাই, এই টার্মটা নিলাম। তারপরে এবার কেট সাই এর ডিফারেন্সিয়াল নিচ্ছি, তাহলে ই করে এই টার্মটা আসলো। এবার ডান দিকের ডিফারেন্সিয়াল নিচ্ছি, ডান দিকের যে টার্মটা আছে তার ডিফারেন্সিয়াল নিচ্ছি। ডান দিকের টার্মে আমার দুটো ডিফারেন্সিয়াল নিতে হবে, সাই ব্রা সাই এবং কেট সাই, কারণ এটা হ্যামিল্টনিয়ান, দিস ইজ
সিস্টেম স্পেসিফিক অ্যান্ড এটাকে আমি চেঞ্জ করতে পারি না, তাই এটা কোনো ডেল হয় না। তাহলে আমার কাছে পড়ে থাকছে হলো ডেল সাই ব্রা, ব্রা ভেক্টরের ডেলটা নিচ্ছি, ডেল সাই এইচ ক্যাপ সাই, এটা একটা টার্ম, প্লাস এইচটা তো কনস্ট্যান্ট এফেক্টিভলি, সাই এইচ ডেল সাই, সাই এইচ ক্যাপ ডেল সাই, এই ডেল সাইটা এখন কেটে আছে। স্যার এবার ঠিক আছে? না না, এই লাইনটা থেকে পরের লাইনটায় যখন গেলি তখনই তাড়াহুড়ো করলি, আগের গুলো তুই রিপিট করলি, সেটা বোঝা গেছিল। আচ্ছা, এইবার পরের লাইনটাতে আমি কি করছি, পরের লাইনটা যে ভেরিয়েশনাল ইকুয়েশন যেটাকে বলেছিলাম, এই যে এইখানে ভেরিয়েশনাল ইকুয়েশন বলেছিলাম, এই যে ভেরিয়েশনাল ইকুয়েশন বলেছিলাম যে এল এইচ টু জিরো, এই জিনিসটা এইচ ক্যাপ অ্যাভারেজটা তো আমার বর্তমান নোটেশনে ক্যাপিটাল ই, সেটা ডেল ই ইকুয়ালস টু জিরো, এটা আমার ভেরিয়েশনাল ইকুয়েশন, এটাকে আমার পুট করতে হবে, তো এটাই পুট করেছি আমি, এটাই পুট করেছি, এই যে এই জিনিসটা পুট করেছি, ডেল ই ইকুয়ালস টু জিরো পুট করেছি। তার মানে আমার প্রথম টার্মটা এই যে ডেল ই সাই সাই, এই টার্মটা ভ্যানিশ করে যাচ্ছে, এই টার্মটা থাকছে না। তাহলে আমার রেসিডুয়াল দুটো করে টার্ম থাকে, ডান দিকে দুটো টার্ম, বাঁ দিকে দুটো টার্ম। বাঁ দিকে থাকছে ই ডেল সাই সাই প্লাস ই সাই ডেল সাই ইকুয়ালস টু ডেল সাই এইচ ক্যাপ সাই প্লাস সাই এইচ ক্যাপ ডেল সাই। তারপরে আমি কি করছি, ডান দিকটাকে জিরো করে লিখছি, তার মানে ডান দিকের যে টার্ম সেগুলোকে বাঁ দিকে নিয়ে আসছি, বা উল্টোটা বাঁ দিকের টার্ম ডান দিকে আনছি, বাঁ দিকের টার্ম ডান দিকে এনে আমি রিঅ্যারেঞ্জ করে লিখছি। রিঅ্যারেঞ্জ করলে কি পাবো, ডেল সাই এইচ ক্যাপ মাইনাস ই সাই প্লাস সাই এইচ ক্যাপ মাইনাস ই ডেল সাই ইকুয়ালস টু জিরো। স্যার এবার ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, গন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এইবার কোয়ান্টাম মেকানিক্সে আমরা ছোটবেলায় পড়ি যে স্টেট গুলো ইন জেনারেল কমপ্লেক্স হয়, মানে তারা এ প্লাস আইবি এই ফর্মে এক্সপ্রেস করা যেতে পারে, ইন জেনারেল কমপ্লেক্স হতে পারে। এবং আমরা দেখেওছি যে শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশন গুলো ইন জেনারেল কমপ্লেক্সই বেরোয়, অনেক ক্ষেত্রেই বেরোয়, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রেই বেরোয়। তো যদি কমপ্লেক্স হয়, মনে করুন সাই কেটটা কমপ্লেক্স, তাহলে তার সাই ব্রাটা হলো কমপ্লেক্স কনজুগেট তার, তাহলে সাই ব্রা এবং সাই কেট এই যে দুটো ভেক্টর, এরা কিন্তু একে অপরের কমপ্লেক্স কনজুগেট এফেক্টিভলি। তাহলে এ প্লাস আইবি আর এ মাইনাস আইবি যদি আমি এরকম করে বলি, সাই ব্রাটাকে যদি বলি এ প্লাস আইবি, সাই কেটটা নিশ্চয়ই এ মাইনাস আইবি, তার কমপ্লেক্স কনজুগেট, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তার মানে এ প্লাস আইবি কে কখনোই আমরা এ মাইনাস আইবি টার্মসে লিখতে পারবো না, মানে এ প্লাস আইবি ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট ইন্টু এ মাইনাস আইবি এরকম করে লেখা যাবে না, তাই জন্যই তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এবং দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিংবা একাধিক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট টার্ম যদি যোগ করে করে ডান দিকে জিরো থাকে, তাহলে আইডেন্টিক্যালি প্রত্যেকটা টার্মকে আমরা জিরো সেট করতে পারি। আমি তাই করেছি, আমি এই ডেল সাই এইচ ক্যাপ মাইনাস ই সাই ইকুয়ালস টু জিরো সেট করেছি, মানে প্রথম টার্মটাকে, এই টার্মটাকে আমি জিরো সেট করলাম। আমি এই টার্মটাকেও জিরো সেট করতে পারতাম এবং একই কনক্লুশনে আসতাম। এই টার্মটাকে জিরো সেট করেছি, জিরো সেট করে জাস্ট আমি এটা এই ব্র্যাকেট নোটেশনের মধ্যে আছে মানে ইন্টিগ্রাল, তো আমি জাস্ট ইন্টিগ্রেশনটাকে যদি অমিট করে দিই, তাহলে ডেল সাই এর যে স্টার জিনিসটা মানে ব্রা পোর্শনটা, সেটাকে যদি না লিখি, তাহলে আমি একটা স্টেপেই, which is effectively my Schrodinger equation। তার মানে আমি এই যে ভেরিয়েশনাল ইকুয়েশন যেটা ডেল ই ইকুয়ালস টু জিরো, যেটাকে প্রাইমারিলি আমরা অ্যাপ্লাই করছি এখানে, সেই ভেরিয়েশনাল ইকুয়েশন দিয়ে আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশনের মতো জিনিসকে রিপ্রোডিউস করতে পারছি, তার মানে আমরা খুব একটা ভুল কাজ করতে যাচ্ছি না, এটা আমার মনে হয়েছে। আচ্ছা, এইবার এই ট্রায়াল ফাংশন যেটাকে চুজ করব, আমরা ট্রায়াল ফাংশনটা কিভাবে চুজ করব, আমি তো এখানে লিখেছি এটা না। ট্রায়াল ফাংশনটা চুজ করার ক্ষেত্রে আমি একটু বলতে চাই এখানে, আমি যখন সায়েন্স স্যার আছেনও আজকে মিটিং এ, স্যার আমাদের ক্লাসে বলেছিলেন যে যে সাপোজ আমার কাছে কিছু নোন শেপের কিছু ব্লকস আছে, এরকম করে স্যার ক্লাসে বলেছিলেন, এবং নোন শেপ অফ ব্লকস দিয়ে আমি একটা আননোন শেপকে তৈরি করতে চাই। সেরকম করেই আমার কাছে যদি কোনো আননোন ফাংশন থাকে, সেরকম একই লজিকে আমি কোনো নোন ফাংশনের টার্মসে তাদেরকে লিনিয়ারলি কম্বাইন করে সে আননোন ফাংশনটাকে রিপ্রোডিউস
ইন্ট্রোডিউস করার চেষ্টা করতে পারি। সেটাই আসলে আমার লিনিয়ার কম্বিনেশন এর মূল বিষয়টা। তো ট্রায়াল ফাংশনের ক্ষেত্রেও আমি কিছু নোন ফাংশনের কম্বিনেশন করেও লিখতে পারি, অথবা আমি বেসিক্যালি সিস্টেমের সিমেট্রি আর্গুমেন্ট কিংবা সিস্টেমের বাউন্ডারি কন্ডিশন ইত্যাদি দেখে আমি একটা ট্রায়াল ফাংশন চুজ করতে পারি। এবং ট্রায়াল ফাংশনের মধ্যে বা গেস ফাংশনের মধ্যে আমি কিছু প্যারামিটার ইন্ট্রোডিউস করব। সেই প্যারামিটারগুলো এনাফ ফ্লেক্স, যত বেশি প্যারামিটার ইন্ট্রোডিউস করব এবং তত বেশি ফাংশন উইল বিকাম মোর অ্যান্ড মোর ফ্লেক্সিবল। কারণ কি, যত ফাংশনটা ফ্লেক্স আমি এনার্জিটাকে অপটিমাইজ করতে থাকি, কারণ আমি তো ফাইনালি ওই এইচ ক্যাপ অ্যাভারেজটা পাবো সেই সাই থেকে, যে সাইটাকে আমি আরবিট্রারি বসিয়ে দিয়েছি। সেই এইচ ক্যাপ অ্যাভারেজটাও আসলে সেই প্যারামিটারগুলোর ফাংশন হয়ে যাবে। এবার সেই প্যারামিটার রেসপেক্টে যদি আমি ওই এইচ ক্যাপ অ্যাভারেজ কিংবা ই কে যদি অপটিমাইজ করতে থাকি, তাহলে আমরা গ্রাউন্ড স্টেটের কাছাকাছি চলে যাব, কিংবা যদি এক্স্যাক্টলি আমি সেই ফাংশনটাকেই ধরে ফেলি তাহলে আমরা গ্রাউন্ড স্টেটই পাবো। তাহলে আমি আরেকবার জাস্ট একটু করে নিচ্ছি, রিপিট করছি যে আমি একটা ট্রায়াল ফাংশন ধরছি। ট্রায়াল ফাংশনের মধ্যে কিছু অ্যাডজাস্টেবল প্যারামিটারস আছে, সেটা α1 α2। গ্রাউন্ড স্টেটের ট্রায়াল ফাংশনই ধরছি, সেই আমি গ্রাউন্ড স্টেটটাই বার করতে চাই, এক্সাইটেড স্টেটটা নিয়ে বদার্ড নই আমি এখন। গ্রাউন্ড স্টেটের ট্রায়াল ফাংশনটা সাই নট বা সাই জিরো, সেগুলো α1 α2 এগুলো তার মধ্যে অ্যাডজাস্টেবল প্যারামিটারস হয়ে ঢুকে আছে। এবং সেটার থেকে আমি একটা E0 বার করতে চাইছি বা ই বার করতে চাইছি, যে এই যে E0 কিংবা ই যেটাকে বলছি, সেইগুলো আমার ওই গ্রাউন্ড স্টেট যে ট্রায়াল ফাংশনটা যার যার ওপর নির্ভর করে, α1 α2 ইত্যাদি যে নাম্বারগুলো, সেই নাম্বারগুলোর ওপর ডিপেন্ড করে। এবং আমি ডেল ডেল আলফা আই এই অফ ই নট, এটা এই ক্রাইটেরিয়াকে সেট করছি। সেট করে আমি একটা ই নটের ভ্যালু পাচ্ছি, এবং সেই ই নটের ভ্যালু পাচ্ছি এবং তার কারেসপন্ডিং সাই নটের ভ্যালু পাচ্ছি। এবার সেই ই নটটা আসলে অ্যাকচুয়াল যে গ্রাউন্ড স্টেট তার আপার বাউন্ড হবে। এটা হলো আমার গ্রাউন্ড স্টেটের রেসিপি, এর বাইরে আর কিচ্ছু নেই। আর এক্সাইটেড স্টেটের ব্যাপারটা আমি কারণ আমার প্রেজেন্ট সিলেবাসের স্কোপের একদম বাইরে সেটা। নেক্সট আমরা আসছি হলো মাল্টি ইলেকট্রন অ্যাটম, যেটা আমাদের সিলেবাস এক্সপ্লিসিটলি আছে, যেটা বলা আছে। অনির্বাণ একটু দাঁড়িয়ে আগে স্লাইডে যা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এই যে ডেল ডেল আলফা আই E0 লিখছিস, ওটা বোধহয় E0 লেখা ঠিক হচ্ছে না, ওটা আসলে ই ট্রায়াল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না তারপরেরটা হ্যাঁ মানে আমি E0টাকে এইভাবেই ডিফাইন করে নিয়েছি। হ্যাঁ মানে E0টাকে স্যার ওইভাবেই ভেরিয়েশন আর ইন্টিগ্রেশন টার্মস ওইখানে ডিফাইন। E0টাকে এক্সাক্ট গ্রাউন্ড স্টেটের জন্য নোটেশন হিসেবে E0 অলরেডি ইউ হ্যাভ ইউজড, সো দ্য সেম নোটেশন ইউ ক্যান নট ইউজড ফর টু ডিফারেন্ট পারপাসেস। সো দেখবি বইও তাই লেখা থাকে যে ওই ইটাকে ই ট্রায়াল বলে, ই মাথায় টিল দেয়। বাট তুই যেহেতু ডিক্লেয়ার করছিস এমনিতে ঠিক আছে, কিন্তু স্লাইটলি কনফিউজিং। সেজন্য এই ইটা যেটাকে ডিফারেন্সিয়েট করছি, সেটা যদি এক্সাক্ট গ্রাউন্ড স্টেট হয়েই যায় তাহলে ডিফারেন্সিয়েট করবো কেন? মানে নেই। অতএব ওটা আমার ট্রায়াল, ওটাকে ডিফারেন্সিয়েট করছি করে জিরো করছি, রাইট? এই জিরো করছি মানে কি, আমি মিনিমামের যে ম্যাথমেটিক্যাল কন্ডিশন সেটা ইম্পোজ করছি। তা আমি মিনিমাইজ করছি কেন? এটা আসলে দুটো বাংলা গানের লাইনের লড়াই। একটা হচ্ছে আরো কাছে এসো, আরেকটা হচ্ছে আরো নেমে এসো। মিনিমাইজ করা মানে হচ্ছে আমি নামাতে চাইছি, নামাতে পারি আমি, মিনিমাইজ মানে তো নামানো। এবার আমি একটা ট্রায়াল ফাংশন নিচ্ছি যেখানে একগাদা প্যারামিটার আছে, ইন্টেনশনালি চোজেন প্যারামিটার। ন্যাচারালি সেই এনার্জিটা আরবিট্রারি একটা আজেবাজে জায়গায় হবে। ধরা যাক E0 এক্সাক্ট গ্রাউন্ড সেটটা অনেক নিচে আছে। এবার আমি চাইছি যে আমি সেটার কাছাকাছি যেতে এবং নিচে নামতে। এবার আমি এই যে প্যারামিটার গুলো রেসপেক্টে যদি এদিক ওদিক খেলা করতে থাকি, অর্থাৎ ইফ আই কিপ অন চেঞ্জিং দ্য প্যারামিটারস, আই ক্যান প্রবাবলি গো ডাউন এন্ড ডাউন এন্ড ডাউন। দ্যাট মিনস আমি আরো নিচে নামতে পারি, কিন্তু আমার টার্গেটটা কিন্তু শুধু নিচে নামা নয়, কাছে আসা। কারণ নিচে নামতে নামতে এমন হতে পারতো যে গ্রাউন্ড স্টেটটাকেও ছাড়িয়ে আরো নিচে চলে যাচ্ছে, ফলে ক্রমশ কিন্তু আরো দূরে চলে যাচ্ছে। তার মানে অর্থাৎ নামছেও নিচে কিন্তু যাচ্ছে দূরে। বাট মাই টার্গেট ইজ টু হ্যাভ এ বাউন্ড। যত খুশি নেমে গেলে কিন্তু লাভ হতো না, সেই জন্য যত খুশি কাছে আনতে চাইছি, কিন্তু যত খুশি নিচে নামাতে চাইছি না। নাও দিস থিওরেম গিভস ইউ গ্যারান্টি যে আমি যত খুশি নামাতে পারি, তুমি গ্যারান্টেড যে তুমি তার থেকে নিচে যাবে না।
ওই E0 থেকে তুমি উপরেই থাকবে। এই গ্যারান্টিটা, এই প্রিন্সিপালটা দেয় বলেই আমি মনের সুখে তাকে নামাতে পারি, অর্থাৎ মিনিমাইজ করতে পারি, মিনিমাইজ হ্যাঁ করে ভ্যালুটা পেতে পারি। সো দ্যাট ইজ দ্য হ্যাঁ বেসিক ফিলসফি বিহাইন্ড দিস প্রিন্সিপল, যে ইউ ক্যান স্কুইজ দ্য লেমন অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট, বাট দ্য লেমন উইল নট বি বিটার। লেবুকে যতই চটকাও না কেন তেতো হবে না, ইউজুয়ালি তেতো হয়ে যায়, বাট ইফ ইউ নো দ্য প্রিন্সিপল যে কখন আমি থামবো, তাহলে ইটস নট এ প্রবলেম। সো দ্যাট প্রিন্সিপল গিভস ইউ দ্যাট গাইডলাইন হোয়ার টু স্টপ। You need not stop actually, you can squeeze as much as you like. এইটা হচ্ছে বেসিক প্রিন্সিপল। আর হ্যাঁ আরেকটা হ্যাঁ জিনিস বলি, তোর বলার মধ্যে স্লাইটলি কনফিউজিং হতে পারে কারো কারো কাছে, ওই ডেল এইচটা আমার তো জানাই আছে, তাই ডেল এইচটা 0, এটা বোধহয় খুব ঠিক বলা হলো না। এইচটা আমি যখন ডেল করছি মানে কি, আই এম ডিফারেন্সিয়েটিং, তুই বললি ডিফারেন্সিয়েট রেসপেক্ট টু হোয়াট, with respect to the parameters. Now h doesn't হ্যাঁ contain any such parameter, whatever the parameters alphas that we are হ্যাঁ মানে choosing আমার in আমার the function, in the function হ্যাঁ, only, মানে ফলে হ্যাঁ h এর হ্যাঁ মধ্যে কোনো আলফা নেই, তাই ওটা ডেল এইচ করলে 0 হবে। ইটস নট দ্যাট h তো আমার জানাই আছে তাই ওটা 0 হবে, ঠিক আছে? আমার মানে ডিফারেন্সিয়ালটা করছি ওই আলফা গুলোতে এইচ এর মধ্যে নেই, কারণ এইচটা তো হ্যাঁ, সিস্টেম আমি স্পেসিফিক। সেটাই বললাম, সেটা তুই বলতে হ্যাঁ হ্যাঁ চাইছিলি কিন্তু উল্লেখ করা হয়নি, যাই হোক, ইটস ফাইন। হ্যাঁ তো নাও ইউ হ্যাঁ ক্যান গো হেড, আই থিঙ্ক। হ্যাঁ আমি প্রিয়তোষ দা, তুমি মাঝখানে বলো থামালে বলে বলছি। বলো। আমার ধারণা এই যে ডেল্টাটা না, হুম। মানে এইটা ডিফারেন্সিয়াল না, এটাকে ডিফারেন্সিয়াল না বলাই ভালো। হ্যাঁ, কি বলা উচিত এই শব্দটা? এই ডেল্টা ভ্যারিয়েশন, এটা স্যার আছেন বা পিনাকাজিন জিজ্ঞেস করে, এটা হচ্ছে ভ্যারিয়েশন। হুম। এবং ডিফারেন্সিয়াল তো একটা ভ্যারিয়েবলের বা ভ্যারিয়েবলের ফাংশনের হয়, ইজ নট এ ফাংশন অফ সামথিং। ইটাকে ফাংশনাল বলা হয়, ইটা ফাংশনাল বলা হয়, ফাংশনাল ঠিক। মানে বোধহয় ডিফারেন্সিয়াল না, মানে এটা কারেক্ট কিছু না বলা, বা এটাকে ভ্যারিয়েশন নিলাম এরকম বলা। হ্যাঁ, ওকে, একটা কথা জিজ্ঞেস করব, আরেকটা কথা জিজ্ঞেস করব। বলো। হ্যাঁ সেটা হলো ওয়েভ ফাংশন। আমরা ট্রায়াল ওয়েভ ফাংশনটাকে অন্য কোনো নাম দিতে পারি না? সাইনা বলে ফাই বা জিটা বা যা হোক অন্য কোনো নাম দিলে হয় না? কি যায় মানে আসে? আরেকটু আগে, হ্যাঁ কিছু যায় আসে না, নাম দিতেই পারো। নাম দেওয়া যায়, সেটাই হ্যাঁ, বলছি। মানে দুটোকেই সাই, মানে সাই তো রিয়েল ওয়েভ ফাংশন, তাহলে ট্রায়াল ওয়েভ ফাংশনটাকে সাই নাম না দিয়ে অন্য কোনো নাম না দিলে। না, ও তো সাই আর আমরা ফাই ইউজ করেছে, ও তো সাই আর ফাই ইউজ করেছে। ফাই ইজ দ্য নোন সেট, এটা তো কোথায়? এটা ফাইটা এই কম্বিনেশন এআই ফাই আই বলেছে, ওটা ফাই, ওটা সাই নয়। ওখানে ঠিক আছে, নামে ঠিক আছে। ঠিক আছে না? হ্যাঁ, এই যে সাই আর ঠিক ফাই, আছে, ঠিক আছে। সাই আর ফাই আছে। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সেটাই আমার মনে হলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে, ওকে ওকে ওকে। ওকে। এবার আমরা ওই শ্রোডিঙ্গার ইকুয়েশন ফর মাল্টি ইলেকট্রন অ্যাটমস এর কথা বলবো, যে সিলেবাসে এক্সপ্লিসিটলি হিলিয়াম এবং লিথিয়াম অ্যাটমের শ্রোডিঙ্গার ইকুয়েশনটাকে লিখতে বলা আছে। তো আমরা হাইড্রোজেন অ্যাটমে দেখেছি ওয়ান ইলেকট্রন সিস্টেম, মানে একটা নিউক্লিয়াস একটা ইলেকট্রন বা তো এখানে মাল্টি ইলেকট্রন অ্যাটম মানে আমার সাপোজ আমি হিলিয়ামের কথা বলছি, হিলিয়ামে আমার দুটো ইলেকট্রন একটা নিউক্লিয়াস, তাহলে আমার হ্যামিল্টনিয়ানে কি কি টার্ম থাকবে? হ্যামিল্টনিয়ানটা তো বেসিক্যালি কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি, মানে টি প্লাস ভি করে আমরা লিখি। তো টি গুলোকে আমরা লিখি কাইনেটিক এনার্জি আর ভি গুলোকে লিখি পোটেনশিয়াল এনার্জি। তো টি কার থেকে আসতে পারে না, কাইনেটিক এনার্জি আসতে পারে একটা নিউক্লিয়াসের থেকে, দুটো ইলেকট্রনের থেকে। আর পোটেনশিয়াল এনার্জি আসতে পারে দুটো ইলেকট্রনই সেপারেটলি নিউক্লিয়াসটাকে টানছে, কিংবা নিউক্লিয়াসটা ইলেকট্রনকে টানছে, একই হলো সেই ইন্টারঅ্যাকশনটা, সেই দুটো পোটেনশিয়াল টার্ম, মানে ইলেকট্রন এই টার্ম একটা। আর আরেকটা টার্ম হলো ইলেকট্রন রিপালশন। তার মানে আমার মাল্টি ইলেকট্রন অ্যাটমে কি কি টার্ম থাকবে? নাম্বার 1 থাকবে কাইনেটিক এনার্জি অফ দ্য নিউক্লিয়াস, নাম্বার 2 থাকবে কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রনস, নাম্বার 3 থাকবে পোটেনশিয়াল এনার্জি অফ ডিউ টু ইলেকট্রন নিউক্লিয়াস অ্যাট্রাকশন, আর নেক্সট থাকবে পোটেনশিয়াল এনার্জি ডিউ টু ইলেকট্রন রিপালশন। এই থাকবে। এইবার আমি খুব অরিজিনে ফিক্স করে দিতে পারি, নিউক্লিয়াসটাকে অরিজিনে ফিক্স করে দিলে কি হবে,
আমার যে ট্রান্সলেশনাল মোশন অফ দ্য সেন্টার অফ মাস সেইটাকে আমি এক্সক্লুড করতে পারবো। মানে সেটা তো ট্রান্সলেশনাল মোশনটা তো আমার দেখার বিষয় নয়, আমি সেটা ইনফ্যাক্ট ট্রান্সলেশন মোশনটা কোয়ান্টাইজড নয়, ফ্রি পার্টিকেলের মতো হয়। তো আমি দেখবো তাহলে নিউক্লিয়াসটাকে, যে অ্যাটমের নিউক্লিয়াসের কথা বলছি সেই হিলিয়াম নিউক্লিয়াসটাকে আমি আমার অরিজিনে ফিক্স করে আমি হ্যামিল্টনিয়ানটা লিখবো। তাহলে আমি এখানে লিখেছি প্রথমটা কাইনেটিক এনার্জি অফ দ্য নিউক্লিয়াস, এবং সেটা নেই কারণ আমি ট্রান্সলেশনাল মোশনটা দেখছি না, আমি নিউক্লিয়াসটাকে অরিজিন অফ দ্য কোঅর্ডিনেট সিস্টেমে ফিক্স করে দিয়েছি। 2 নম্বর হচ্ছে কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রনস, সেইটা টিই টার্মসে লিখেছি, টিই ইকুয়ালস টু এইচ কাট স্কোয়ার বাই 2m সাম ওভার i ডেল i স্কোয়ার। ইলেকট্রন নিউক্লিয়াস অ্যাট্রাকশন এইটা ডিপেন্ড করবে ইলেকট্রন থেকে নিউক্লিয়াসটা কতটা দূরে, মানে এর ক্ষেত্রে R1 R2 এর উপর ডিপেন্ড করবে। তাই লেখা আছে আমার 2 ইলেকট্রন সিস্টেমের জন্য শুধু দুটো কোঅর্ডিনেট থাকবে R1 আর R2, 3 ইলেকট্রনের জন্য R1 R2 R3 ইত্যাদি থাকবে, যেখানে V আর I গুলো এটা কুলম্বিক পোটেনশিয়াল ইনফ্যাক্ট। তারপরে থাকবে হলো ইলেকট্রন রিপালশন, সেইটা ডিপেন্ড করবে আমার ডিফারেন্স কোঅর্ডিনেটের উপর, মানে R1 আর R2 এদের মানে R1 মাইনাস R2 মডুলাস ভ্যালুর উপর ডিপেন্ড করবে। এবং যদি আমার আরেকটা ইলেকট্রন থাকে তাহলে R12 আর 23 আর 13 এরকম তিনটে ইন্টার ইলেকট্রনিক সেপারেশন টার্ম আমি পাবো এবং তাদের উপর ডিপেন্ড করবে। তাই আমি লিখেছি ইলেকট্রন রিপালশন ভি ক্যাপ ইই ইজ সাম ওভার i কমা j, i নট ইকুয়াল টু j, কারণ টার্ম রিপিট করছি না আমি, ভি অফ ri j, ri যেটা মানে হচ্ছে মডুলাস অফ ri মাইনাস rj, এইটা। আচ্ছা, এবার হিলিয়ামের মানে নিউক্লিয়ার চার্জ 2 আর লিথিয়ামের ক্ষেত্রে জেডটা 3, তাহলে আমি হ্যামিল্টনিয়ান লেখার আগে একটু যাতে চেহারাটা একটু ছোট হয় তাই দেখার জন্য অ্যাটমিক ইউনিট অ্যাডপ্ট করছি, যে E ইকুয়াল টু 1, M ইকুয়াল টু 1, M মানে মাস অফ দ্য ইলেকট্রন, M ইকুয়াল টু 1, H কাট ইকুয়াল টু 1, প্লাঙ্কস কনস্ট্যান্টের দিয়ে সবটা পুরোটাকে স্কেল করছি, and 4 pi epsilon is 1। এই নোটেশনে এই স্কেলে আমি বোর রেডিয়াসটা 1 হয়ে যায়, মানে A0 ইকুয়ালস টু 1 হয়ে যায়, এবং এনার্জি E 16 pi square epsilon naught square h cut square, that also comes out to be 1 হয়ে যায়। তো এই নোটেশনে যদি আমি হ্যামিল্টনিয়ানটা লিখি, হ্যামিল্টনিয়ানটা লেখা মানে শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে লেখা, সলভ করা নয়, লেখা। তো লিখতে পারি আমি Hi ইকুয়ালস টু ইসাই লিখতে পারি। তো এখানে লিখেছি। তো এখানে প্রথমে দেখা যাক হিলিয়ামটা দেখাচ্ছি। হিলিয়ামে আমার দুটো ইলেকট্রন, তো দুটো ইলেকট্রনের কাইনেটিক এনার্জি টার্ম এই del 1 স্কয়ার প্লাস del 2 স্কয়ার, আগে মাইনাস হাফ আছে, অন্য h কাট স্কয়ার আমরা অ্যাটমিক ইউনিট চুজ করেছি, তাহলে মাইনাস হাফ del 1 স্কয়ার প্লাস del 2 স্কয়ার, এটা কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন এই পার্টটা। তারপরের পার্টটা এখানে z ইন্টু 1 বাই r1 প্লাস 1 বাই r2, আগে একটা নেগেটিভ সাইন আছে, এই টার্মটা হলো ইলেকট্রন নিউক্লিয়াস অ্যাট্রাকশন এর জন্য। এখন জেডটা 2 হবে when the system is exactly helium atom, helium like ion হলে জেডটার অন্য ভ্যালু হতে পারে, কিন্তু মানে বেসিক্যালি 2 ইলেকট্রন সিস্টেম, 2 ইলেকট্রন অ্যাটমিক সিস্টেম যদি হয় তাহলে জেডটা জেডই লিখছি আমি, জেড ইন্টু 1 বাই r1 প্লাস 1 বাই r2 আর প্লাস 1 বাই r12, এই 1 বাই r12টা হলো আমার ইলেকট্রন রিপালশন টার্ম। দুটো ইলেকট্রন আছে, তারা রিপেল করছে একে অপরকে, এইটা। এবার একই জিনিস যদি আমি লিথিয়ামে লিখি, লিথিয়ামে জাস্ট এটারই এক্সটেনশন, লিথিয়ামের একটা করে ইলেকট্রন বেশি আছে, তাহলে আমরা কাইনেটিক এনার্জি টার্মে একটা বেশি পাবো, তাহলে del 3 বা 2 del 3 স্কয়ার এই টার্মটা বেশি আছে, আর এখানে 1 বাই r3 টার্মটা বেশি আছে, আর আমার এখানে দুটো টার্ম বেশি আছে। আমার ওখানে দুটো ইলেকট্রন ছিল তাই হিলিয়ামে, তাহলে r1 মাইনাস r2 এরকম করে আসছিল, এখানে আমার r1 r2 r3 তিনটে ইলেকট্রন আছে, তাহলে আমার r12 r13 r21 আমি লিখছি না কারণ একই জিনিস লিখছি না, ওই জন্যই আমি এখানে ভিই লেখার সময় i নট ইকুয়াল টু j লিখে দিয়েছিলাম এই জায়গাটাতে।
তাহলে 1/r12 প্লাস 1/r13 প্লাস 1/r23 এরকম করে আমি হ্যামিল্টনিয়ানটা লিখলাম, এবং আমার উদ্দেশ্য হবে এটাকে সলভ করা, যেটা আমি করতে পারবো না। তো এটা যদি এক্স্যাক্টলি সলিউশন করা যেত তাহলে কি পেতাম, আর এনার্জি গুলো পেতাম যে সাইয়ের মধ্যে r1 r2 r3 এন্ড সো অন সব কটা কোঅর্ডিনেট থাকতো, মানে আমার যটা ইলেকট্রন আছে সব কটা ইলেকট্রনিক কোঅর্ডিনেট আমার থেকে যেত। সেটাকে আমরা মাল্টি ইলেকট্রন ওয়েভ ফাংশন বলছি। যদি এক্স্যাক্টলি আমি সলভ করতে পারতাম, এবং ইলেকট্রন গুলো একে অপরকে তো রিপেল করছে থ্রু কুলম্ব রিপালশন, এটাকে করতে এক্স্যাক্টলি সলভ করা যায় না এই কুলম্ব রিপালশন টার্মের জন্যই, যেটাকে আমরা 1/rij, মানে আমার হিলিয়াম অ্যাটমের ক্ষেত্রে 1/r12। সো দিস কামস আউট টু বি দ্য কালপ্রিট টার্ম, যে কালপ্রিটটার জন্য আমরা সলভ করতে পারছি না। তো সলভ করতে না পারার জন্য আমি কি করতে পারি? প্রথমে আমি চেষ্টা করতে পারি এরকম করে যে আমার যে টোটাল ওয়েভ ফাংশনটা হবে, যেটাকে সলভ করতে আমি চাইছি, যেটাকে পেতে চাইছি এক্সপ্লিসিটলি r1 r2 r3 টার্মসে, সেটাকে আমি এরকম ভাবে ψ1 r1 ψ2 r2 ψ3 r3 এন্ড সো অন এরকম করে ডিকম্পোজ করে লিখতে চাই। এই ডিকম্পোজ করে লেখা মানে আমি ধরে নিচ্ছি যে ইন্ডিভিজুয়াল ইলেকট্রনস গুলো যাদের স্পেশাল ক্যারেক্টার গুলো এবং এনার্জি গুলো সেপারেটলি আমি ধরতে পারি, মাপতে পারি। কিন্তু তার মানে এই নয় যে তারা ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, কারণ তাদের ফাংশনাল ফর্মটা একে অপরের সাথে ডিপেন্ড করছে। যদি আমি এরকম করে ধরি তাহলে কি হবে? তাহলে এখানে আমি একটা কথা একটু বলে রাখি, যদি আমি এরকম করে ধরি তাহলে এই ψ1 r1টা হবে ψ1 r1 ψ2 r2 এগুলোকে আমরা অ্যাটমিক অরবিটাল বলবো, সিঙ্গেল ইলেকট্রন ওয়েভ ফাংশন। এবং এরকম একই রকম ডিকম্পোজিশন যদি মলিকুলার ক্ষেত্রে করা যেত তাকে আমরা মলিকুলার অরবিটাল বলতে পারতাম। কিন্তু আমরা এখন দেখব যে এরকম ডিকম্পোজিশন করার ফলটা কি হবে। তো প্রথমে আমরা করব কি, এরকম ভাবে হিলিয়াম অ্যাটমে, এবং আমরা এই যে কালপ্রিট টার্ম যেটা কুলম্ব রিপালশন 1/r12 এই টার্মটাকে নেগলেক্ট করে আমরা অ্যালজেব্রাটা করব। আমাদের ইনিশিয়াল হ্যামিল্টনিয়ানটা ছিল h is equal to h1 cap plus h2 cap plus h prime। এই h প্রাইমটাই আসলে আমার 1/r12 টার্মটা, আর h1 ক্যাপ আর h2 ক্যাপটা এরকম দেখতে। এই যে মনে করুন h1 ক্যাপটা হলো -12 del1 স্কোয়ার মাইনাস z/r1, এটা হলো h1 ক্যাপ। সিমিলারলি h2 ক্যাপটা হলো -12 del2 স্কোয়ার মাইনাস 1/r2। এগুলো আমার h1 ক্যাপ h2 ক্যাপ। তাহলে h1 ক্যাপ প্লাস h2 ক্যাপের কম্পোজিশন এরকম লিখতে পারলাম, প্লাস এই 1/r12 এটা আমার h প্রাইম, যেটাকে আমি কালপ্রিট টার্ম বলছি। তো আমি এক্স্যাক্টলি চাই হলো h psi ইকুয়ালস টু e psi, মানে এর সলিউশনটা চাই। তাহলে আমি চাই হলো h1 ক্যাপ প্লাস h2 ক্যাপ প্লাস h প্রাইম psi ইকুয়ালস টু e psi এর সলিউশন চাই। কিন্তু আমার আসলে যদি আমি ফাংশনটাকে এরকম করে লিখি যে ψ1 r2 বেসিক্যালি ψ12 ইজ ইকুয়াল টু ψ1 ইন্টু ψ2 যদি লিখি, এবং আমি h প্রাইমটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে আমার তো আইগেন মানে এনার্জিটা আর ই থাকছে না, ই নট বলছি আমি। ই নটটা বেসিক্যালি e1 প্লাস e2 এরকম করে ডিকম্পোজ করে যদি লিখি, তাহলে আমার অ্যালজেব্রাটা দাঁড়াচ্ছে h1 ক্যাপ প্লাস h2 ক্যাপ ψ1 ψ2 ইজ e নট h ψ1 ψ2। তাহলে আমি খুব খারাপ ভাবে h প্রাইম এই টার্মটাকে বাদ দিয়ে দিলাম, এবং আমার যে সলিউশনটা আমি পেতে চাইছি সেটাকে আমি ψ1 ইন্টু ψ2 এরকম ভাবে ডিকম্পোজ করে লিখলাম, এবং ই নটটা সে e1 প্লাস e2 এরকম কোন স্ট্রাকচারে লিখতে পারি এরকম ধরে নিচ্ছি আমি। এইবার কি হবে যদি ধরি আমি, তাহলে h1 ক্যাপ প্লাস h2 ক্যাপ ψ1 ψ2 উইল বিকাম e1 প্লাস e2 ψ1 ψ2। এবার আমি ব্র্যাকেটটাকে খুলছি, h1 ক্যাপ ψ1 ψ2 প্লাস h2 ক্যাপ ψ1 ψ2, তো স্কেলার ψ1 ψ2। এবার h1টা খালি ψ1 এর উপর কাজ করবে, কারণ h1 এর মধ্যে আমার খালি r1 কোঅর্ডিনেটটাই আছে, ψ1 এর মধ্যেও r1 কোঅর্ডিনেটটা আছে। তাহলে ψ2টা আমার কিন্তু আগে বেরিয়ে আসবে এখানে,
সাই2টা আগে বেরিয়ে এসছে, আমার খালি H1 সাই1টা আমি আলাদা করে লিখেছি। তাহলে পরের স্টেপে যখন আমি করব তখন এই সাই2টাকে আমি এখান থেকে এইখানে সরিয়ে দেব। তাহলে আই এম গেটিং সাই2 H1 ক্যাপ সাই1 প্লাস, এবার H2টা আবার সাই2 এর উপর অ্যাক্ট করবে, সাই1 এর উপর কাজ করবে না, কারণ H2 এর মধ্যে খালি R2 আছে আর সাই2 এর মধ্যেও খালি R2 আছে, R1 R2 এর কম্বিনেশন কিছু নেই, তাহলে সাই1টা বেরিয়ে আসবে। সাই1টা বেরিয়ে আসলো, সো আই এম গেটিং সাই1 H2 ক্যাপ সাই2, এন্ড এই ব্র্যাকেটটাকে আমি খুলেছি, তো দ্যাট দিস ইজ E1 সাই1 সাই2 প্লাস E2 সাই1 সাই2। এবার গোটা জিনিসটাকে আমি সাই1 সাই2 দিয়ে ভাগ করে দিচ্ছি। ভাগ করে দিলে আমি যেটা পাবো সেটা পাবো এই স্টেপে যে H1 সাই1 বাই সাই1 প্লাস H is equal to E1 plus E2, এবং এটা খুব স্ট্যান্ডার্ড সেপারেশন অফ ভেরিয়েশন যে টেকনিক, সেই টেকনিকে পড়ে যাবে, তাতে করে আমার 1 আর 2 দুটো কোয়ার্টার আলাদা হয়ে যাবে, এবং আমরা যে HI ক্যাপ সাই I ইকুয়ালস টু EI সাই I, এই যে জিনিসটা, এই নোটেশনে চলে আসতে পারবো। যদি চলে আসি, এর সলিউশন তো আমার জানা, কারণ আমরা হাইড্রোজেন অ্যাটম প্রবলেম সলভ করেছি। এর সলিউশন জানা হলে E1 প্লাস E2 আমরা বের করতে পারবো। জিরোটা আসলে দাঁড়ায় হলো -108.83 ইলেকট্রন ভোল্ট, কিন্তু আমার অ্যাকচুয়াল ভ্যালু হলো -79.01 ইলেকট্রন ভোল্ট। সো আই এম এনকাউন্টারিং অ্যান এরার অফ 38%। 30% এরারটা অনেকটাই বেশি। তাই জন্য আমাদের তাহলে H প্রাইম, যেটাকে 1/R12, যেটাকে আমরা নেগলেক্ট করেছিলাম, সেটা নেগলেক্ট করা ঠিক হয়নি, তার জন্য এই এত পরিমাণ এরার এসছে। যদিও আমার কাছে থিওরিটা খুব লিকুয়েটিভ, তাই এই কনটেক্সটে রিচার্ড ফাইনম্যানের এই জিনিস কোডটা আমি কোটেশনটা পেলাম, সেটা এখানে লিখেছি যে থিওরিটা যতই ভালো হোক না কেন, যতই সুন্দর হোক না কেন, যদি এক্সপেরিমেন্ট এটা খারাপ, মানে সেটা ভুল, সেটা ঠিক না। তো সেই জন্য আমি ট্রায়াল ফাংশন কে সাই1 R1 সাই2 R2 ধরে নিচ্ছি। এবার আমি ট্রায়াল ফাংশন ধরছি মানে আমি আমার ভেরিয়েশনটাকে আমি হিলিয়াম অ্যাটমে অ্যাপ্লাই করছি। তাহলে এবার ভেরিয়েশনটাকে হিলিয়াম অ্যাটমে অ্যাপ্লাই করছি এবং ট্রায়াল ফাংশনটা সাই1 R1 ইন্টু সাই2 R2 ধরছি, এবং সাই1 R1 সাই2 R2 এগুলো হলো হাইড্রোজেন অ্যাটমের গ্রাউন্ড স্টেট যে ওয়েভ ফাংশনস গুলো, সেগুলো যেখানে জেড বলে আমি একটা প্যারামিটার ইচ্ছে করে ইন্ট্রোডিউস করছি, which is an adjustment করব। Then psi becomes psi1 R1 psi2 R2, and since each of them are hydrogenic wave functions, so I am getting z cube over pi to the power half e to the power minus zr1 times z cube by pi to the power half e to the power minus zr2। এটাকে আমি ব্র্যাকেটটা খুললাম, তাহলে z cube by pi e to the power minus z r1 plus r2 পেলাম। এইবার আমার হিলিয়াম অ্যাটমের ক্ষেত্রে যে হ্যামিল্টনিয়ানটা, সেটাকে লিখলাম। হ্যামিল্টনিয়ান লেখার সময় আমি এক্সপ্লিসিটলি নিউক্লিয়ার চার্জটাকে 2 বসিয়ে দিয়েছি এখানে, এবং পরের স্টেপে এই 2টাকে একটু কায়দা করে জেড এর টার্মসে লিখেছি, যে জেডটা আমার ওয়েভ ফাংশনে আছে। কি করেছি, এই 2-2/R1টাকে আমি রেখেছি, কিন্তু -z/R1 প্লাস z/R1 এটা যোগ করেছি বিয়োগ করেছি। তেমনি -2/R2টা রেখেছি, কিন্তু -z/R2 প্লাস z/R2 যোগ করেছি বিয়োগ করেছি। এরম যদি করি, এবং আমি যদি আমার ইয়েটা বার করি, আমার ইটা বার করি, সেটা জেড এর ফাংশন হবে, এবং সেটা ওই ফাই মানে ওই ওয়েভ ফাংশনের ফাংশনাল হবে উইথ দ্য ল্যাপ্লাসিয়ান অপারেটরটা খুব বড় সড়ো, এটা হাইড্রোজেন অ্যাটমে আমরা এনকাউন্টার করি। তো সেইটা যদি আমরা হাইড্রোজেনিক ওয়েভ ফাংশনের উপর এরকম ভাবে অ্যাক্ট করাই, তাহলে এটা আমি করে দেখাইনি, কিন্তু এটা এরকম ভাবে আসে যে -half del square minus z/r into z cube by pi whole to the power half e to the power করবে, তখন এই ডেল স্কোয়ার অপারেটরটা এরকম করে আসবে। এখানে কোনো অ্যাঙ্গুলার পার্ট নেই, কারণ গ্রাউন্ড স্টেটের মধ্যে কোনো থিটা এবং ফাই ডিপেন্ডেন্ট টার্ম নেই, তাই জন্য কোনো অ্যাঙ্গুলার পার্ট নেই, খালি আর অপারেটর গুলো রয়েছে।
এবং যদি করি তাহলে ভেরিয়েশন ইন্টিগ্রালটাকে আমি আবার লিখলাম এখানে এবং ওই আগের রিলেশনটাকে পুট করলাম। পুট করে আমি এই অ্যালজেব্রাটা স্কিপ করেছি এখানে। এখানে আমি দেখেছি গ্রিফিথসে করা আছে, কিন্তু এইটা আজকের জন্য আমি করিনি কারণ এটা অনেকটা লেন্দি হয়ে যাবে, ওই জন্য আমি অ্যালজেব্রাটাকে স্কিপ করেছি। এখানে R1 R2 এরকম আলাদা করে বার করে করা হয়। করার পর আমি ইটাকে পাই হচ্ছে z² - 27/8z, এবং সেই ইটা যদি আমি মিনিমাইজ করি উইথ রেসপেক্ট টু z, তাহলে আমি পাবো হচ্ছে E equals to -27/16 স্কোয়ার অ্যাটমিক ইউনিট, যেটা হলো -77.5 ইলেকট্রন ভোল্ট। এই 77.5 ইলেকট্রন ভোল্টটা কিন্তু আবার -79 ইলেকট্রন ভোল্টের খুব কাছাকাছি, যেটা আমার অ্যাকচুয়াল ভ্যালু, যেটা আমি আগে অনেকটাই বেশি পাচ্ছি, অনেকটাই অন্যরকম বাজে রেজাল্ট পাচ্ছিলাম তো আমি -79.01 এর জায়গায় -77.5 ইলেকট্রন ভোল্ট পাচ্ছি, যেটা অনেকটাই ভালো রেজাল্ট। এবং তার কারেসপন্ডিং যে জেড, সেই জেডটা আমি জেড ইজ জেড মিনিমাম জেড, দ্যাট ইজ 27/16 which is 1.69, অ্যান্ড যে জেডটা আমার হওয়া উচিত ছিল হচ্ছে হাইড্রোজেনিক ওয়েভ ফাংশন হলে হওয়া উচিত ছিল 2, সেটা আমি এখন পাচ্ছি 1.69। সো দিস গিভস দ্য কনসেপ্ট অফ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। এখান থেকে আমরা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জের কনসেপ্টটা পাচ্ছি, যে আমার তাহলে একটা ইলেকট্রন আরেকটার জন্য আমি পুরো নিউক্লিয়ার চার্জটা সে ফিল করতে পারছি না, সে ফুল নিউক্লিয়ার চার্জটা যেটা 2 সেটা ফিল না করে 1.69 ফিল করছে। এবার আমি 3টে এক্সাম্পল দেখাবো খুব কুইকলি, যে 3টে এক্সাম্পল আমি করেছি এখানে। একটা প্রথমটা হলো যে ভেরিয়েশন যে মেথড, তার প্রথমটা হলো গ্রাউন্ড সিলেবাসে বলা আছে পার্টিকেল ইন আ বক্সের অ্যাপ্লিকেশন। সেই অ্যাপ্লিকেশনে এইটা গ্রিফিথসের বইতেই আমি পেয়েছি। তো এইরকম একটা ওয়েভ ফাংশন যদি ট্রায়াল ধরে নেওয়া হয় যে ফাই ইজ এক্স হলো 0 থেকে a/2 এর মধ্যে, আর a/2 থেকে a এর মধ্যে a × a - x। প্রথমে ওখানে বলা হচ্ছে যে নরমালাইজেশন কনস্ট্যান্টটাকে বের করা, এটাকে তো নরমালাইজ করেছি আমি প্রপার লিমিটে, নরমালাইজ করে a এর একটা ভ্যালু বার করা হয়েছে। এবং আমি এফেক্টিভলি এটাকে ট্রায়াঙ্গুলার ফাংশন এবং এর ডেরিভেটিভ গুলো এরকম। ফার্স্ট ডেরিভেটিভ সেটা একটা স্টেপ ফাংশন হবে, এবং সেকেন্ড ডেরিভেটিভ যেহেতু স্টেপ ফাংশনের সেকেন্ড ডেরিভেটিভটা একটা ডেল্টা ফাংশন হবে বা ডেল্টা ফাংশনের কম্বিনেশন, সেটা আমি লিখেছি। সেকেন্ড ডেরিভেটিভটা দেখানোর কারণ হলো আমি যখন ওই ভেরিয়েশনের ইন্টিগ্রালটা বের করব, সেখানে আমি d2 dx2 গোছের টার্ম বের করব। তো d2 dx2 মানে আমার সেকেন্ড ডেরিভেটিভ লাগবে, এবং সেখানে আমি এই ডেল্টা ফাংশনের যে প্রপার্টিটা, সেই প্রপার্টিটা ইউজ করে h ক্যাপ অ্যাভারেজ ইজ 12h²/2ma এরকম একটা টার্ম পাচ্ছি। এটা একটা প্রবলেম। দ্বিতীয় প্রবলেম দেখাচ্ছি হলো একটা কোয়ার্টিক অসিলেটর, এটাও গ্রিফিথসে আছে। কোয়ার্টিক অসিলেটর মানে তার প্রপোর্শনাল, আলফাটা একটা কনস্ট্যান্ট এখানে। তো তার জন্য ট্রায়াল ফাংশনটা একটা গাউসিয়ান ধরে নেওয়া হয়েছে। গাউসিয়ানটা ট্রায়াল ফাংশন ধরে নেওয়া হয়েছে কারণ কোয়ার্টিক অসিলেটরের গ্রাউন্ড স্টেট চাই, এবং আমি জানি যে হারমোনিক অসিলেটরের গ্রাউন্ড স্টেটটা একটা গাউসিয়ান ধরে নেওয়া হয়েছে। তার প্রথম স্টেপটা হলো নরমালাইজ করা। নরমালাইজটা আমি রেজাল্টটা লিখেছি এখানে, এবং এক্সপেকটেশন ভ্যালু অফ দ্য হ্যামিল্টনিয়ানটা লিখেছি। এবার এটাকে আমি মিনিমাইজ করব, ডেল বি করব, তাকে 0 করব, 0 সেট করে বি এর একটা ভ্যালু পাবো, এবং সেই বি এর ভ্যালুটা আবার এখানে পুট করলে আমি এনার্জির মিনিমামটা পাবো, যেটা আমার E0 থেকে বেশি অথবা সমান যদি এক্সাক্ট হয়ে যায়। ডেল্টা h cap average minimum is 3/4 3α h²/4m² to the power 1/3, এই একটা ভ্যালু। এক্সাম্পল 3 আমি দেখাবো হাইড্রোজেন অ্যাটমের জন্য। হাইড্রোজেন অ্যাটমের গ্রাউন্ড স্টেটটা জানা আছে আমাদের, যে সেটা হয় অনির্বাণ, 1/। এক্সকিউজ মি, আচ্ছা ইকো হচ্ছে কেন? হ্যাঁ, বলছি যে তুই একদম 1 নম্বর এক্সাম্পলে যা আরেকবার ব্যাক করে। আচ্ছা হ্যাঁ, এইটা পরের পাতায় যা, নেক্সট পেজ, এক্সাম্পলটা কন্টিনিউ। হ্যাঁ, এই যে জায়গাটা, না ওই যে যেখানে 77 পয়েন্ট ভ্যালুটা পেলি, 77 হিলিয়ামের ক্ষেত্রে যেটা পেলে না এক্সাম্পল, হ্যাঁ এইখানে একটু বোধহয় তুই মিস করে গেলি, যে আমি এত কিছু করে এনার্জিটা পেলাম,
কিন্তু এখানে অ্যাপ্লিকেশন অফ ভ্যারিয়েশনাল প্রিন্সিপালটা কোথায় এফেক্টিভলি কাজে লাগলো বা ডেমনস্ট্রেটেড হলো, সেটা হচ্ছে এই ভ্যালুটা যেটা পেলাম, ইট ইজ ভেরি ক্লোজ টু দ্য এক্সাক্ট ওয়ান বাট স্টিল হায়ার দ্যান দ্য এক্সাক্ট ওয়ান, and হ্যাঁ that is the principle which gives you guarantee যে that would be ওটা higher. হ্যাঁ, মাইনাস but 79 and ছিল, that is এটা the মাইনাস crucial 70। point, that is the crucial point যে এটাই হ্যাঁ ডেমনস্ট্রেশন যে আমার হায়ার হ্যাঁ পাচ্ছি। আমি যত খুশি মিনিমাইজ করছি, মানে লেবুর রস যত খুশি বের করেছি, কিন্তু আমি উপরেই আছি, কোনো চিন্তা নেই, আমি নামাতেই পারি যতটা খুশি। উপরেই আছে। হ্যাঁ এই হ্যাঁ সমস্ত এক্সাম্পল গুলো কিন্তু এটাই লাস্ট লাইন। হ্যাঁ হ্যাঁ। ওকে, গো অ্যাহেড প্লিজ। আমি লাস্ট একটা এক্সাম্পল করে এখানে রেখেছি, সেটা হলো হাইড্রোজেন অ্যাটমের জন্য। যে গ্রাউন্ড স্টেটটা আমাদের অলরেডি জানা আছে। তো গ্রাউন্ড স্টেটটা জানা আছে e⁻⁻r এরকম একটা ফর্মের, যেখানে বোর রেডিয়াস এবং E0 ভ্যালুও জানা আছে আমাদের। তো কিন্তু আমি একটা ভেরিয়েশনাল নর্মালাইজড ওয়েভ ফাংশন ধরে নিচ্ছি, যেটা এটা সাকুরাইয়ের বইতে দেখলাম আছে। তো এইটা একটু মনে হয়েছে ভালো। তো সেইখানে গ্রাউন্ড স্টেটটা আমার অলরেডি জানা যে সেটা গাউসিয়ান নয়, কারণ গাউসিয়ান হলে আমার গ্রাউন্ড স্টেটটা প্রপার হাইড্রোজেন অ্যাটমের গ্রাউন্ড স্টেটের সিমেট্রিকে মানে না। তৎসত্ত্বেও গাউসিয়ান আমি যদি নর্মালাইজড ওয়েভ ফাংশন ধরি, তাহলে আমি কি রেজাল্ট পাই দেখাবার জন্য যদি দেখি, তাহলে আমি টি অ্যাভারেজ, ভি অ্যাভারেজ এবং এইচ অ্যাভারেজ, যেটা ই বলছি আমি, যেটা মানে ভেরিয়েশনাল ইন্টিগ্রাল, তার ভ্যালুটা বের করছি। টি অ্যাভারেজটা বের করা আছে, ভি অ্যাভারেজ বের করা আছে, এবং এর ক্ষেত্রে যদি আমি অ্যাভারেজ ই মানে অ্যাভারেজ অফ এইচ ক্যাপ সেটা যদি ডি আলফা করি, যেখানে আলফাটা আমার সেই অ্যাডজাস্টেবল প্যারামিটার, সেই আলফাটাকে মানে ইটাকে মিনিমাইজ করলাম, আলফা বার করলাম, এবং আলফা বের করে আমি ইতে পুট করলাম, তাহলে কিন্তু 0.85 E0, যেটা আমার অ্যাকচুয়াল যে গ্রাউন্ড স্টেট -13.6 ইলেকট্রন ভোল্ট, যেটা পেতাম, আর 0.85 E0 পেলাম আমি, মানে -11.56। আবার ওই স্যারের কথাতেই তাহলে ওই ভেরিয়েশন থিওরেমটা আবার এখানে দেখতে পাচ্ছি যে -13.6 এর থেকে নিচে নেমে যাচ্ছে না, তার উপরেই থাকছে, -11.56, যেটাও কিন্তু খুব একটা খারাপ রেজাল্ট নয়। কিন্তু আমার এখানে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমার যদিও আমি আগে বলেছিলাম যে ট্রায়াল ফাংশনটা চুজ করব সিস্টেমের বাউন্ডারি কন্ডিশন দেখে কিংবা অন্যান্য ফিজিক্যাল প্রপার্টি দেখে। আমার কোনো সময় হাইড্রোজেন অ্যাটমের গ্রাউন্ড স্টেটটা গাউসিয়ান ট্রায়াল ফাংশন চুজ করতে এনকারেজ করে না। তৎসত্ত্বেও আমি ট্রায়াল ফাংশনকে গাউসিয়ান চুজ করলাম, এবং আমি মোটামুটি খুব একটা খারাপ রেজাল্ট পেলাম না। সেটাই আমি মানে এটা শকিং, আমার কাছে যে শকিং লেগেছে। আর এই কোটেশনটা সেইটা পেলাম আমি। লাস্টলি বাট নট দ্য লিস্ট, আমি 3টে প্র্যাকটিস প্রবলেম এখানে দিয়েছি এটা করার জন্য। এটা পিসিটিএফ স্যারের বইতেই আছে, আর সেখান থেকেই তোলা। এই 3টে প্রবলেম এখানে করলে আমার মনে হয় মোটামুটি একটা পুরোপুরি একটা ওভারঅল আইডিয়া পাওয়া যায় প্রবলেমের উপর, আমাদের অনার্সের সিলেবাস অনুযায়ী। স্যার, আমার কি সময় আছে 5 মিনিট? কটা বাজে আমি দেখিনি। কটা বাজে বল না। 5 মিনিট বলতে চাইলে বল, অত রেস্ট্রিক্টেড কিছু না, বল। লিনিয়ার ভেরিয়েশন থিওরিটা একটু বলবো, মানে সেটা অল্প করে বলবো, একটু বেসিক ব্যাপারটা। পিনাকি হ্যাঁ বলো। হ্যাঁ, বলছি তোর এটা তো তোর এরিয়ায় পড়ে যাচ্ছে, মানে would you cover the linear variation, will start with this one, আর ওকে ও একটু বলবে। তুই যদি বলিস না, তাহলে আমি যেটা করব, না আমি কিন্তু লিনিয়ার ভেরিয়েশন এটা বলবো না। আমি একদম আই উইল ইউজ আমার বেসিক্যালি ওয়েভ ফাংশনটা সেট আপ করা এবং ভেরিয়েশন প্রিন্সিপাল ইউজ করে সেকুলার ডিটারমিনেন্টে আসা। না, লিনিয়ার ভেরিয়েশন তো অ্যাজ সাচ তোর লাগবে তো তোর আলোচনায়। আমার লাগবে, কিন্তু তোমার যেটা হবে যে আই উইল বড় রেজাল্টস ফ্রম ইট। ওকে, তাহলেও একটু বলুক। সেকুলার ডিটারমিনেন্ট আমার আসবে। হ্যাঁ, একটু বলে দিক সেকুলার ডিটারমিনেন্ট গুলো আমি লিখবো। হ্যাঁ, আউটলাইনটা তুই বলে দে, জাস্ট আউটলাইন। আচ্ছা আচ্ছা স্যার, থ্যাংক ইউ। তো এটা লিনিয়ার ভেরিয়েশন থিওরিটা আমি ব্রিফলি একটু বলার চেষ্টা করছি। তো সেখানে ট্রায়াল ফাংশনটা একটা ট্রাঙ্কেটেড অর্থোনর্মাল বেসিস সেটে লেখা হচ্ছে, যেখানে psi is sum over j runs from 1 to n, not 1 to infinity, aj phi j.
ট্রাঙ্কেটেড বেসিস সেট, মানে আমি এনখানা ফাংশনের টার্মসে সাইটাকে লিখছি, এবং ব্রা সাই এবং কেট সাই অটোমেটিক্যালি সেরকম করে লেখা হবে যে ব্রা সাই উইল বি bra sum over j from which runs from 1 to n, এবং সেখান থেকে যদি ভেরিয়েশন ইন্টিগ্রালটা লিখি আমি এক্সপ্লিসিটলি, তার আমি পাবো হলো সাম ওভার i, j ইকুয়াল টু 1 to n aj স্টার aj hij by sum over i, j equals to 1 to n aj স্টার ai sij। এই hij গুলো আসলে হ্যামিল্টনিয়ান ম্যাট্রিক্স এলিমেন্ট, আর sij গুলো আমার আমরা ওভারল্যাপ ইন্টিগ্রাল বলতে পারি হয়তো। তো সেইটা এবার পরবর্তী স্টেপে যেটা করা হচ্ছে, পরবর্তী স্টেপে আমি জাস্ট এটাকে ক্রস মাল্টিপ্লাই করলাম, তাহলে চলে আসলো ই, এটা ডিনোমিনেটরটা ই এর সাথে গুণ হয়ে গেল, ইকুয়াল টু সাম ওভার i, j 1 থেকে n aj স্টার ai ji, এটা চলে আসলো। তারপরে আমি সেটাকে ডেল ডেল অফ এ কে করছি। এ কেটা কোনো একটা আসলে কেটা কোনো একটা কোএফিসিয়েন্ট, আমি এ কে কমপ্লেক্স ওটা আমি এ কে করছি, আমার ধারণা এ কে স্টার করলেও একই রেজাল্ট আমি রিপ্রোডিউস করতে পারতাম। তো আমি এ কে যেখানে কেটা কোনো একটা কোএফিসিয়েন্ট, তার রেসপেক্টে আমি ডেরিভেটিভ করছি, তাহলে ডেল ডেল অফ এ কে লিখছি, ডেল ডেল অফ এ কে অফ পুরো ইকুয়েশনটা করে দিচ্ছি, এই যে ইকুয়েশনটা লিখেছি এই পুরো ইকুয়েশনটা করছি। এই পুরো ইকুয়েশনটা ডেল ডেলি একে করার জন্য তাহলে প্রথমে ইটার ডেরিভেটিভ, তারপরে এআই এর ডেরিভেটিভ, এরকম ফর্মে থাকছে। আর তেমনি আমার এখানেও এইচ আই যেগুলো তো নাম্বার, এস আই এস জি আই এগুলোও নাম্বার, তাহলে আমার ওই ডেল ডেল একে অফ এ জে স্টার এবং ডেল ডেল একে অফ এআই এরকম করে থাকছে। এবং এই যে ডেল ডেল একে অফ এ জে স্টার বা ডেল ডেল একে অফ এআই এগুলো ক্রনিকার ডেল্টা ফাংশন, কারণ ওই একে আর জে যখন সমান হবে তখনই সেটা থাকবে, নচেত থাকবে না, কারণ ওগুলো ওই কন্ট্রিবিউটিং কোএফিসিয়েন্ট গুলো। তো ডেল জে কে আর সামগুলোকে খুলে দেবো, এই দুটো স্টেপেই আমি পরে সামগুলোকে খুলে দিলাম, এবং ফাইনালি আমি ওই যেটা বলেছিলাম যে ডেল ডেল এ কে অফ ই ইকুয়ালস টু 0টাকে সেট করছি, সেটাকে সেট করলে আমার এই টার্মটা পুরোপুরি চলে গেল, তাহলে পড়ে রইলো এই 2e সাম ওভার i টু n ai ski ইকুয়ালস টু 2 সাম ওভার i টু i ইকুয়ালস টু 1 টু n ai hki, এই 2টা কেটে গেল, তাহলে আমার ফাইনালি লিখলাম আমি ai ব্র্যাকেটে hki মাইনাস es sum runs with I equals to 1 to n। আচ্ছা, এইবার এই ইকুয়েশনটাকে যদি আমি সামেশনটা খুলি ফর এনি কে, তাহলে আমার ইকুয়েশনটা এরকম দেখতে হবে। এবার কে এর বিভিন্ন ভ্যালুর জন্য যদি আমি আবার করে খুলি, তাহলে প্রত্যেক কে ইকুয়াল টু 1, কে ইকুয়াল টু 2, কে ইকুয়াল টু 3 এবং কেটা রান করে 1 থেকে n পর্যন্ত, তাহলে আমার সেট অফ ইকুয়েশনস গুলো এরকম আসবে। এবার এটাকে যে শুধু একটু অ্যারেঞ্জ করে ম্যাট্রিক্স ফর্মে লিখলাম আমি, এই ম্যাট্রিক্স ফর্মে লেখার পর নন ট্রিভিয়াল সলিউশন যখন আমি বার করতে চাইবো, নন ট্রিভিয়াল সলিউশন মানে যেখানে আমার এই a1 a2 a3 a4 and an এগুলো 0 নয়, যখন বার করতে চাইবো তখন আমার এই যে ম্যাট্রিক্সটা, এই যে n বাই n ম্যাট্রিক্সটা, এই n বাই n এর ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট সেটাকে 0 হতে হবে। তো সেটাকে 0 সেট করলাম, এবং আমি এখানে আরো কিছু অ্যাপ্রক্সিমেশন ইম্পোজ করতে পারি, যে আমার বেসিসটা এরকমই যে s22 s33 এগুলো আসলে 1, মানে এস আই জে হলো ডেল আই জে ক্রনিকার ডেল্টা, যেখানে i সমান j হলে 1 হয়ে যাবে, আর বাকি সময় সেগুলো থাকবে না। আর হ্যামিল্টনিয়ানের যে ম্যাট্রিক্স এলিমেন্ট গুলো, সেই ম্যাট্রিক্স এলিমেন্ট গুলো এরকমই যে অফ ডায়াগোনাল টার্মস গুলো থাকছে না, একটু ডায়াগোনাল টার্মস থাকছে, সেটা চুজ করতে পারি, নাও পারি আবার, মানে চুজ করলে আমার ইকুয়েশনটা দেখতে সহজ হবে এবং সলিউশনটা করতে সুবিধা হবে। তো চুজ করে যদি আমি লিখি, তাহলে আমার একটা পুরো এরকম অনেকটা সিম্পল একটা ডিটারমিনেন্ট দাঁড়াবে, সেটা আমার সেকুলার ডিটারমিনেন্ট, এবং সেখান থেকে আমি n খানা ই এর ভ্যালু পাবো। এবার n খানা ই এর ভ্যালু মানে e0 থেকে en-1, এবার e0টা আমার সত্যিকারের যে
গ্রাউন্ড স্টেট, যেটা আমার নোটেশনটা হয়তো অন্য দেওয়া উচিত ছিল, সত্যিকারের যে গ্রাউন্ড স্টেট, সত্যিকারের গ্রাউন্ড স্টেটের আপার বাউন্ড হবে, অ্যান্ড সো অন। এরকম করে আমি এবং সেই কারেসপন্ডিং ই গুলো বসিয়ে আবার একে গুলো ব্যাক করতে পারবো। প্র্যাকটিক্যালি ট্রায়াল ফাংশনটাকে জেনারেট করা এবং এনার্জি গুলোকে বের করা। স্যার এই পর্যন্তই বলছি, আর ঠিক, ওই ঠিক। থিওরেমটা বলছি না তাহলে। না না ঠিক আছে, না না আমি এইটা স্কিপ করছি। এটা আমি আমার সমস্ত স্যারেদের অ্যাকনোলেজ করার চেষ্টা করেছি, অনেকে বাদ করেছেন, হয়তো তারা রাগ করবেন না। আমি যাদের কাছে ডিরেক্টলি কৃতজ্ঞ, যাদের কাছ থেকে কোয়ান্টাম মেকানিক্স এর ক্লাস করেছি, শিখেছি, তাদের নাম লিখেছি এখানে। আর এই রেফারেন্স গুলো আমি ফলো করেছি। আর লাস্টলি রিচার্ড ফাইনম্যানের কথা অনুযায়ী আমি কোয়ান্টাম মেকানিক্স কিছু বুঝিনি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ স্যার। এটা আমাদের কাছে সত্যি নতুন সাবজেক্ট ছিল, মানে যারা দিন 2003 থেকেই বা 2000 থেকেই বোধহয় কোয়ান্টাম পড়াচ্ছি আমরা যারা, তাদের কাছেও এটা নতুন, নিজেরা হয়তো পড়েছি কোনো এক সময়। থ্যাংক ইউ ফর কাভারিং এ নিউ সাবজেক্ট। অনেকটা অঙ্ক ইনভলভ ছিল, অঙ্কগুলো স্কিপ করে একটা আন্ডারস্ট্যান্ডিং দেওয়ার চেষ্টা, গুড অ্যাপ্রোচ। আচ্ছা তুই স্টপ প্রেজেন্টিং এ চলে যাও তাহলে, ওই স্টপ প্রেজেন্টিংটা ইয়ে কর। হ্যাঁ, তো নাও ইটস ওপেন ফর রিমার্ক অর কোয়েশ্চেন, প্লিজ। হ্যাঁ হ্যাঁ, অনির্বাণ, হ্যাঁ স্যার।